আসসালামু আলাইকুম। ড্রিমার্স এডুকেশন কেয়ারের একটি নতুন ডেমো ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের নাউন সম্পর্কে পড়ানো হবে। আমি হলাম আবরার রহমান অহন, তোমাদের আজকের মেন্টর। তো ক্লাসের দিকে চলে যাই। ক্লাস শুরু করার আগেই তোমাদের আমাদের কোর্স সম্পর্কে জানিয়ে দিই। আমাদের কোর্স শীঘ্রই লঞ্চ করা হচ্ছে, তো তোমরা যারা যারা কোর্সটি কিনতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। তাছাড়াও যারা যারা এতদিন আমাদের ফেসবুক পেজ ফলো করছো তারা জানোই যে আমাদের ইউটিউব চ্যানেলও লঞ্চ করা হয়ে গেছে, আর আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের ফেসবুক পেজে বায়োতে দেওয়া আছে। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এসব ডেমো ক্লাস লঞ্চ করা হচ্ছে। তো এবার পড়ার দিকে আমি চলে যেতে চাচ্ছি। তো শুরুতেই তোমাদের নাউনের একটা বেসিক ধারণা দিব। তো নাউন মানে কি? নাউন মানে হলো নাম। এখন সেটা কিসের কিসের নাম হতে পারে? সেটা একটা পার্সনের নাম হতে পারে বা ব্যক্তির নাম হতে পারে। তারপর সেটা একটা জায়গার নাম হতে পারে। তারপর সেটা একটা থিং বা বস্তুর নাম হতে পারে। তাছাড়া এটা একটা অ্যানিম্যাল বা প্রাণীর নাম হতে পারে। তাছাড়া একটা ফিলিং বা অনুভূতিরও নাম হয়ে থাকে, কারণ অনুভূতিরও বিভিন্ন ধরনের নাম রয়েছে। তাছাড়া এটা কাজ বা ওয়ার্কেরও নাম হয়ে থাকে। এখন এসব কিভাবে হয় তোমাদের আস্তে আস্তে বুঝাবো। তো এখন আমরা এটা একটা সাধারণ সংজ্ঞা জেনে নিই। তো নাউন হলো বেসিক্যালি যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। এখন তোমাদের আমি বলবো যে সেন্টেন্সে তুমি কিভাবে একটা নাউনকে আইডেন্টিফাই করবা। তো সেন্টেন্সে মূলত নাউন বসে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে। এখন সাবজেক্ট বা অবজেক্ট কি, এখানে তুমি এক্সাম্পলে দেখতে পাচ্ছ। প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে রিফাত ইজ ওয়ার্কিং। তোমরা আমাদের রিফাত ভাইকে তো চিনোই আমাদের কোচিংয়ের। তো উনি কোনো কাজ করছে, তা আমি বলছি রিফাত ইজ ওয়ার্কিং। তো এখানে সাবজেক্ট হচ্ছে রিফাত, কারণ সে কাজটা করছে। তো রিফারটা একটা নাউন। এরপরে তুমি দেখতে পাচ্ছ সেন্টেন্সে অবজেক্ট হিসেবেও বসে থাকে। এখন এখানে অবজেক্টটা কি? হি লিভস ইন ঢাকা। সে কোথায় থাকে বা কি করছে বা কিভাবে করছে সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসে। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ সে কোথায় থাকে, সে ঢাকায় থাকে। তো এটা নাউন অবজেক্ট হিসেবে বা সাবজেক্ট হিসেবে বসে থাকে। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, কারণ তোমরা পরবর্তীতে যখন সেন্টেন্সে একটা নাউনকে আইডেন্টিফাই করবা তখন মূলত সাবজেক্ট বা অবজেক্ট দেখেই তোমরা এটাকে আইডেন্টিফাই করবা। ঠিক আছে? তো পরের স্লাইডে চলে যাই। তো এখন আমরা জানবো নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে। তো নাউন মূলত হলো 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আমি তোমাদের একটা একটা করে সবগুলো বুঝিয়ে দিব। তো প্রথমে আসে প্রপার নাউন। তো প্রপার নাউন মানে কি? দুঃখিত। তো প্রপার নাউন মানে কি? নেম অফ এ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যক্তি, জায়গা বা বস্তুর নাম। এখন এটা অবশ্যই তোমার নির্দিষ্ট হতে হবে, কোনো অনির্দিষ্ট নয়। এখন নির্দিষ্ট বলতে কী বোঝাচ্ছি? যে এটা একজনের জন্যই এই নাউনটা কাজ করে। যেমন তোমাদের উদাহরণ দিই, আবরার। যেমন আমার নাম হলো আবরার। এখন আমি তো অন্য কাউকে আবরার বলে ডাকতে পারবো না, যদি তার নাম আবরার না হয়ে থাকে। ধরো তোমার নাম, ধরো তোমাদের রিফাত ভাইয়ের কথাই ধরি। আমাদের রিফাত ভাইকে কি আমি আবরার নামে ডাকতে পারবো না? কারণ তার নাম রিফাত, আমি তাকে রিফাত বলেই সম্বোধন করব। তো এটাই হচ্ছে প্রপার নাউন। এটা একজনের জন্যই নির্দিষ্ট করে রাখা। তো এছাড়া ঢাকা আছে, অর্থাৎ এই যে আমরা অনেকেই ঢাকাতেই থাকি। এখন আমি যদি রাজশাহীতে থাকি তা আমি বলবো না যে আমি ঢাকায় থাকি। এখন আমি যদি ঢাকাতেই থাকি তাহলে আমি বলবো যে আমি ঢাকায় থাকি। তো এটাও প্রপার নাউনের উদাহরণ, কারণ এটা একটা শহরকে নির্দিষ্ট করে বলছে। তাছাড়া আমাদের পড়াশোনার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বুক। তো এই বুকটাও একটা প্রপার নাউন, কারণ আমি কোনো খাতাকে ধরে বলতে পারবো না যে সেটা একটা একটা বুক। ওকে। তো এছাড়া আমরা কোন দেশে বসবাস করি? আমরা বাংলাদেশে বসবাস করি। তো আমি যদি ইংল্যান্ডে বসবাস করি তো আমি তো বলবো না যে আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বলবো যে আই লিভ ইন ইংল্যান্ড। আর যদি আমি বাংলাদেশে থাকি তাহলে আমি বলবো যে আই লিভ ইন বাংলাদেশ। তো এটা এমনই। তো এই নাউনের তাহলে মূল বিশেষত্বটা কি? তো এই নাউন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নির্দিষ্ট।
এখন তোমাদের একটা উদাহরণ আমি বুঝিয়ে দিই যে রিফাত লিভস ইন ঢাকা। এখন আমাদের রিফাত ভাই ঢাকায় থাকে, উনি যদি রাজশাহীতে থাকে তাহলে তো উনি বলবে না যে উনি ঢাকায় থাকে। উনি যদি রাজশাহীতে থাকতো তাহলে উনি বলতো যে রিফাত লিভস ইন রাজশাহী। আবার যদি দেখা যায় যে রিফাত ঢাকায় থাকেনি কিন্তু আমি ঢাকায় থাকি, তাহলে আমি বলতে হবে যে আবরার লিভস ইন ঢাকা। তা এমনই হচ্ছে প্রপার নাউন, এটা একজনের জন্যই নির্দিষ্ট। তো এর পরের ক্লাসিফিকেশন আমরা চলে যাব। পরে আসছে কমন নাউন। কমন নাউন মানে কি? কমন নেম অফ মেনি থিংস অফ দ্য সেম টাইপ। তো একটু আগে আমরা একজনকে নির্দিষ্ট করে নাম সম্বোধন করছিলাম, তো এখন সেটা অনির্দিষ্ট। এখন সেটা কীভাবে হবে তোমাদের বুঝিয়ে দিই। ম্যান অথবা সিটি বা কান্ট্রি বা কন্টিনেন্ট। এখন এখানে তুমি প্রত্যেকটার মধ্যে একটা নির্দিষ্ট টাইপ রয়েছে। এখন তুমি যেমন ধরো আমি একজন পুরুষ, আমার এই ক্লাস অনেক ছেলে দেখছে, তারাও পুরুষ, তাদেরকে আমি ম্যান ডাকতে পারবো। তা আমাদের মধ্যে এটা হচ্ছে কমন জিনিস। আবার যে মেয়েরা আমার ক্লাসে দেখতে পাচ্ছ তাদেরকে আমি ওমেন বলে ডাকবো। তো এটাই হচ্ছে তাদের মধ্যে কমন জিনিস। আমি এখন নিজেকেও ম্যান বলে সম্বোধন করতে পারবো, যে ছেলে আমার ক্লাস দেখছে তাকেও ম্যান বলে সম্বোধন করতে পারবো, আবার তোমাদের রিফাত ভাই বা সাদ ভাইকেও আমি ম্যান বলে সম্বোধন করতে পারবো। অর্থাৎ এটি হলো একটা সাধারণ নাম বা কমন নেম, যেটা অনেক জিনিসের নাম ধরে আমরা ডাকতে পারবো, কিন্তু ওদের টাইপ সেম থাকা লাগবে, ওদের মধ্যে মিল থাকা লাগবে। যেমন আমি, তোমাদের রিফাত ভাই, সাদ, যে ছেলেরা ক্লাস দেখছে তারা একই রকমের, তারা ম্যান। এখন এছাড়াও তোমাদের সিটি আছে। এখন আমরা যে কোনো শহরেই থাকতে পারি। একটু আগে যে আমরা বললাম যে ঢাকায় থাকলে ঢাকা বলতে হবে, রাজশাহী থাকলে রাজশাহী বলতে হবে। এখন যদি আমরা শহরে থাকি তাহলে আমরা শুধু বলতে পারবো যে আমি শহরে আছি। রাজশাহী শহরে থাকলেও আমরা বলতে পারবো রাজশাহী শহরে আছি। আবার যারা গ্রামে রয়েছে তাদের আমরা বলতে পারবো যে তারা গ্রামে রয়েছে। এখন সেটা রাজশাহীর কোনো গ্রামে হোক বা খুলনার কোনো গ্রামে হোক অথবা চিটাগাংয়ের কোনো গ্রামে হোক, আমরা বলতে পারবো যে আমি গ্রামে রয়েছি। তো এটাই হচ্ছে কমন নাউনের মূল বক্তব্য। এটা অনেক জিনিসেরই একটা কমন নেম। এখন মূল কথা হচ্ছে যে তাদের মধ্যে একটা মিল থাকা লাগবে। তো এটার একটা সাধারণ উদাহরণ হচ্ছে ম্যান ইজ মর্টাল। আমরা সবাই জানি যে মৃত্যু অনিবার্য, মানুষ মরণশীল। তো এটাই আমি এখানে দেয়া আছে যে ম্যান ইজ মর্টাল। তো এখানে ম্যান একটা কমন নাউন। তো এর পরের ক্লাসিফিকেশন আমরা যাচ্ছি। তো পরের ক্লাসিফিকেশন যাওয়ার আগে আমি তোমাদের একটা ছক দিয়ে দিচ্ছি। এখানে তুমি কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে একটা ভালোই পার্থক্য তোমরা বুঝতে পারবা। যেমন আবরার আর সাদ, মানে আমি আর তোমার সাদ ভাইয়া, আমরা দুইজনই ম্যান। এখন আমাদের কমন নাউন কী হবে? ম্যান। এরপর আছে বাংলাদেশ আর ইংল্যান্ড। এখন এই দুইটা তো দেশ, এদের কমন নাউনটা কী হবে? এদের কমন নাউন হচ্ছে কান্ট্রি। এরপর তুমি এশিয়া আর ইউরোপ, এদের কমন নাউন হচ্ছে কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশ। তাছাড়া ঢাকা, খুলনা, এটা কমন নাউন সিটি। বুক, পেন এগুলো হচ্ছে বস্তু, তাই এদের আমি থিং বলেছি। তো এখন আমরা পরের ক্লাসিফিকেশন যাব, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হচ্ছে কি? নেম অফ এ গ্রুপ অফ থিংস, অর্থাৎ কিছু জিনিসকে একত্রে কালেকটিভ নাউন বলা হয়। এখন সেটা কোনো একটা জিনিসের গ্রুপ হওয়া লাগবে। যেমন ফ্যামিলিতে একজন থাকে না, ফ্যামিলিতে কয়েকজন একসাথে থাকে, তাদের আমরা একত্রে ফ্যামিলি বলে থাকি। এরপর আছে আর্মি। তোমরা অনেকেই হয়তো আর্মিতে জয়েন করতে চাও, তোমরা তোমাদের সহপাঠী বন্ধুবান্ধবদের মধ্যে একটু ফ্লেক্স নিয়ে বলো, একটু কনফিডেন্স নিয়ে বলো যে আমি আর্মিতে জয়েন করব। এখন আর্মিতে আমরা একজনকে সম্বোধন করছি না, সেটা পুরো সেনাবাহিনীকে আমরা সম্বোধন করছি আর্মি বলে। তো এটাও একটা কালেকটিভ নাউন। এরপর টিম। তোমরা যারা খেলাধুলা দেখো তারা বলতে পারছো যে টিম মানে কি? টিম মানে হলো একটা দল, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম। তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে একজন থাকে না, সেখানে 11 জন খেলে। তো সেটা একটা, তাদের একত্রে আমরা টিম বলে থাকি। এছাড়া ক্যাটেল রয়েছে। এখন ক্যাটেল মানে অনেকে হয়তো বুঝবা না। তো এটা মূলত হলো আমরা যে গ্রামে দেখি যে খামার বানিয়ে অনেকগুলো গবাদি পশু একসাথে অনেকে পোষে আর কি। তো এটাকে আমরা ক্যাটেল বলে থাকি, অর্থাৎ একটি গবাদি পশুর গ্রুপকে আমরা ক্যাটেল বলবো।
এখন তোমাদের একটা সাধারণ উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে প্রথমেই দেওয়া আছে দ্য টিম নিডস ওয়ান মোর গোল টু উইন। এখন যারা ফুটবল খেলা দেখো তারা অবশ্যই জানো যে অনেক সময় দেখা যায় যে 1-1 হয়ে টাই হয়ে আছে, তারপর 2-2 এ টাই হয়ে আছে। তো তখন তোমার যে ফেভারিট টিমটা তাদের একটা গোল দরকার জিতার জন্য, হয়তো হাতে 15 মিনিট বা 10 মিনিট সময় আছে, তোমাদের একদম টান টান উত্তেজনা। তো এভাবে তুমি খেলা দেখছো, তো এটা এখানে তুমি সাধারণভাবে বলছো দ্য টিম নিডস ওয়ান মোর গোল টু উইন। এখন তোমাদের ভাইয়াও কিন্তু একজন ফুটবল প্রেমী, তো তোমরা যারা ফুটবল দেখো তারা অবশ্যই জানিও তোমরা কোন টিমকে সাপোর্ট করো, অবশ্যই কমেন্টে জানাবা। তো এরপরে দ্য আর্মি হ্যাজ এন্টার্ড দ্য ব্যাটল গ্রাউন্ড, মানে সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছে। তো এখানেও তুমি আর্মি বলতে পুরো একটা গ্রুপকে সম্বোধন করতে চাচ্ছ। তো এটাই মূলত কালেকটিভ নাউন, তুমি একটা গ্রুপ অফ থিংসকে সম্বোধন করো, এটা একটা গ্রুপের নাম, ঠিক আছে। তো এর পরের স্লাইডে আমরা চলে যাব, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে নেম অফ অবজেক্টস, অর্থাৎ জড় বস্তু, অর্থাৎ এমন সব জিনিসের নাম যেগুলো জড়, যেগুলোর মধ্যে জীবন নাই। এর মধ্যে কি আছে, যেমন গোল্ড, উড, তারপরে আয়রন, তারপর গ্লাস। তাছাড়াও আমরা ওয়াটারের কথা বলতে পারি, এয়ারের কথা বলতে পারি। এখন অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলবে যে পানির তো অপর নাম জীবন ভাইয়া, তাহলে সেটার সেটার বস্তু কেমন হলো? তো তোমাদের সহজ কথা আমি জিজ্ঞেস করব যে পানির কি প্রাণ আছে? পানির তো প্রাণ নাই, সেটার একটা নাম হচ্ছে জীবন, ঠিক আছে, সেটা একটা সমার্থক শব্দ, কিন্তু সেটা তো পানির তো কোনো প্রাণ নাই, তো সেটাও একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের নাম কি? এই অবজেক্টের নাম হচ্ছে ওয়াটার, এই জন্য এটাও একটা ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন মানে তুমি বুঝতে পারছো যে যেগুলোর প্রাণ নেই, অর্থাৎ জড় বস্তুর নামকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে থাকি। তো এটার একটা সাধারণ উদাহরণ আমি সেন্টেন্সে দিলাম যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, ঠিক আছে। তো এর পরের স্লাইডে আমরা যাব। তো এর পরে কি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এই নাউনগুলোর মধ্যে সবচেয়ে কনফিউজিং একটা টাইপ। তোমরা অনেকে এটা ঠিকমতো বুঝতে পারো না, অনেকে তোমরা অ্যাডজেক্টিভের সাথে এটা গুলায় ফেলো। তো আমি সেটা তোমাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাদের জন্য আছি, চিন্তা করো না। তোমাদের আজকে এই ক্লাসের পর আমি আশা করছি তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে সমস্যা না হয়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? নেম অফ থিংস দ্যাট ক্যান নট বি টাচড অর সিন বাট ক্যান বি ফেল্ট, দে ডোন্ট হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স। তো মূলত এখানে যা বলা হয়েছে সেটা হলো যে এমন কিছু জিনিসের নাম যা দেখা যায় না বা স্পর্শ করা যায় না, কিন্তু সেটাকে অনুভূত করা যায়। এগুলোর কোনো শারীরিক অস্তিত্ব নাই, আমরা শুধু এটাকে ফিল করতে পারি। এখন কিভাবে ফিল করতে পারি বা এটা কেমনে অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথমেই ফিয়ার। এখন আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের রিফাত ভাইয়া কিন্তু অনেক ভূতের ভয় পায়। এখন সেটা তাকে বলিও না যে আমি তোমাদের বলেছি। যাই হোক, একদিন আমরা রাতে আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমি তাকে পিছন থেকে এসে ভয় দেখাই। এখন আমি তখন তার চেহারায় সেই ভয়টা দেখতে পেয়েছি, তার ভয়ে মাখা চেহারাটা দেখতে পাচ্ছি, কিন্তু ভয়টা তো দেখতে পাচ্ছি না। ভয়টা তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বা সেটাকে আমি ছুঁতে পারছি না। তো এটা হচ্ছে ফিয়ার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, এটা আমরা অনুভূতির মাধ্যমে বুঝতে পারি। যেমন রিফাত ভাই তখন ভয় পেয়ে গেছিলো, তার সেই ভয় পাওয়া অনুভূতি থেকে আমি বুঝতে পারছি সে ভয় পেয়েছে। এরপর ট্রুথ। আমরা সবাই বলি যে সদা সত্য কথা বলিবে। এখন আমি আশা করি তোমরাও এটা অবশ্যই মেনে চলো, সদা সত্য কথা বলবা অবশ্যই। তো ট্রুথ কেউ দেখা যায় না বা ছোঁয়া যায় না, আমরা এটা মুখে বলি, আর সামনের মানুষজন সেটা আমাদের হয়তো বিশ্বাস করে অনুভূতি দেখে যে আমরা সত্যি বলছি কি না। তো এটাও একটা অনুভূতি, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হ্যাপিনেস। তোমরা এখন যারা এসএসসি দিচ্ছ তারা অবশ্যই, আমি আশা করছি সবাই ভালো রেজাল্ট করবা। এখন ধরো তুমি আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ 5 পেয়ে গেছো, তো দুঃখিত।
দুঃখিত। তো হ্যাপিনেস, তো তোমরা দেখা যাবে এসএসসিতে অনেকেই গোল্ডেন এ প্লাস পেয়ে যাবা, আমি আশা করছি সবাই অনেক ভালো রেজাল্ট করো। তো তখন দেখবা যে তোমার মুখে একটা হাসি রয়েছে, তোমার বাবা মার মুখেও একটা হাসি রয়েছে। এখন তুমি সেটা তারা খুশি কিনা সেটা কীভাবে বুঝতে পারছো? তুমি অনুভূতির মাধ্যমে বুঝতে পারছো। অর্থাৎ তাদের যে হ্যাপিনেস সেটা তুমি তোমার অনুভূতির মাধ্যমে বুঝতে পারছো। এটাকে তুমি দেখতে পাচ্ছ না, হয়তো তাদের হাসি মাখার চেহারা দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তো তাদের হ্যাপিনেসটা দেখতে পাচ্ছ না বা সেটাকে ছুঁতে পারছো না। সেটা তুমি তোমার অনুভূতির মাধ্যমে বুঝতে পারছো যে তারা হ্যাপি। এজন্য এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া রয়েছে ফ্রেন্ডশিপ। এখন এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা আইডিয়াল উদাহরণ। এখন ধরতে পারো যে আমার আর আমার একটা বন্ধুর মধ্যে এবং আরও কয়েকজন বন্ধু, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল, আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব। এখন এই বন্ধুটা কি আমাদের দেখা যায়? আমাদের কাজকর্মের মাধ্যমে বোঝা যায়, আমরা ফিল করতে পারি যে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব রয়েছে। এখন এটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের কাজের মাধ্যমে আমরা অন্যজনকে বোঝাতে পারি, অর্থাৎ আমরা অনুভূতি ফিল করাতে পারি। অর্থাৎ এখানেও যে আমরা বন্ধুত্বকে ছুঁতে পারি না বা দেখতে পারি না, এটা আমরা ফিল করাতে পারি। এই জন্য এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বিভিন্ন ধারণা, বিভিন্ন কল্পনা, বিভিন্ন অনুভূতির নাম। তো এটার একটা সাধারণ উদাহরণ যে দেয়ার ফ্রেন্ডশিপ ইজ ভেরি স্ট্রং। এখানে ফ্রেন্ডশিপ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো তোমাদের নাউনের ক্লাসিফিকেশন শেষ। এখন তোমাদের আমি কিছু স্পেশাল টাইপস অফ নাউন সম্পর্কে পড়াবো, অর্থাৎ এগুলো নাউনের কিছু বিশেষ ধরন। সর্বপ্রথমে কম্পাউন্ড নাউন সম্পর্কে বুঝাবো। কম্পাউন্ড নাউন কি? টু অর মোর ওয়ার্ডস ফর্মিং ওয়ান নাউন, অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে একটা নাউন হিসেবে যখন কাজ করে তখন সেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলে থাকি। এখন এটার উদাহরণ অনেক সাধারণ, তোমাদের আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হলো মাদার ইন ল, অর্থাৎ শাশুড়ি। আমাদের যে ভবিষ্যতে তোমাদের লাইফ পার্টনার হবে তাদের মাকে আমরা শাশুড়ি বলে থাকি বা মাদার ইন ল বলে থাকি। এখন এখানে দেখতে পাচ্ছ যে মাদার ইন ল, এখানে তিনটা ওয়ার্ড একত্রে যুক্ত হয়ে একটা নাউন হিসেবে কাজ করছে। তাছাড়া 7 year old, অর্থাৎ 7 বছর বয়সী। এখন এখানে 14 বছর বয়সীও বলতে পারো, আবার 20 বছর বয়সীও বলতে পারো। মূলত এখানে তোমার 7 year old, এখানে তিনটা ওয়ার্ড একত্রে তোমার একটা নাউন হিসেবে কাজ করছে। তো এটাই হচ্ছে মূলত কম্পাউন্ড নাউন, যে তোমার দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে একটা নাউন হিসেবে যুক্ত হয়। এখানে কিন্তু মাদার ইন ল, এই তিনটা আলাদা আলাদা মিনিং বোঝায় না, একত্রে একটা মিনিংই বোঝানো হয়। তো এটার একটা সাধারণ উদাহরণ, আই হ্যাভ এ 7 year old কিড ইন মাই হোম, অর্থাৎ আমার একটা 7 বছরের বাচ্চা রয়েছে। এখন আমার তো 7 বছরের বাচ্চা নেই, তোমাদের ভাইয়া এখনও বিয়ে শাদিও করে নাই। তো এটা হচ্ছে আমি উদাহরণ হিসেবে বলেছি। আবার সবাইকে বলে বেড়ায় না যে তোমাদের ভাইয়া বিয়ে করে ফেলেছে, কোনো দাওয়াত টাওয়াত দেয় নাই। অবশ্যই তোমরা যারা যারা ভালো রেজাল্ট করবা তাদের অবশ্যই আমি দাওয়াত দিব, দেখা যাক ইনশাল্লাহ। তো পড়ায় ফিরে যাই। এরপরে আমি তোমাদের একটা টাইপ বোঝাবো, সেটা হচ্ছে জিরান্ড। এখন জিরান্ড কি? জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পর সেটা যদি একটা নাউন হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। এখন তুমি কিভাবে বুঝবা যে একটা সেন্টেন্সে সেটা ভার্ব নাকি জিরান্ড? কারণ ভার্ব প্লাস আইএনজিও ভার্ব হয়ে থাকে, এখন সেটা জিরান্ডও হতে পারে আবার ভার্বও হতে পারে। তো এটা কিভাবে বুঝে থাকবা? তো তোমাদের যারা যারা নাউন সম্পর্কে জানো আর যারা যারা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করো, তারা সহজেই বলে দিবা যে সেন্টেন্সে তাদের অবস্থান দেখে আমরা বলতে পারবো সেটা কি নাউন নাকি সেটা ভার্ব, ঠিক আছে? তো যারা যারা বুঝে নেই তাদের বুঝিয়ে দিই। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ সুইমিং নিয়ে, এখানে দুই জায়গায় সুইমিং বসানো হয়েছে। প্রথমে লেখা আছে সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ। এখানে তুমি বলতে পারছো যে এটা কোন জায়গায় বসেছে? ঠিক ধরেছো, সুইমিংটা সাবজেক্টের জায়গায় বসেছে। এখন সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা কি বলে থাকি? নাউন। এখন এখানে এটা ভার্ব প্লাস আইএনজি যেহেতু, এটাকে আমরা জিরান্ডও বলতে পারবো। এখন এখানে জিরান্ডটা কি তাহলে? সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটায় একটা ভালো ব্যায়াম। তো পরের লাইনে দেখো, হি ইজ সুইমিং ইন দ্য পুল। এখানে কিন্তু সাবজেক্টেও তোমার সুইমিং বসে নেই, আবার অবজেক্টেও বসে নেই। তো এখানে কোথায় বসছে? এটা ভার্ব হিসেবেই তাহলে আমরা ধরতে পারি, কারণ এটা সেন্টেন্সের মাঝখানে রয়েছে কাজ হিসেবে। এখানে বলা হচ্ছে যে সে সাঁতার কাটছে পুলে, অর্থাৎ পুকুরে সাঁতার কাটছে। তো এটা হলো জিরান্ড। এরপরে আমরা আরেকটা টাইপ দেখব,
এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভও জেরান্ডের মতোই, এটা হচ্ছে টু প্লাস ভার্ব, যেটা নাউন হিসেবে ফাংশন করে। তো এখানেও একইভাবে আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন টু রান ইজ এ গ্রেট ওয়ে অফ লুজিং ওয়েট, অর্থাৎ দৌড়ানো তোমাদের ওজন কমানোর জন্য একটা ভালো উপায়। এখন আমার এই যে যারা যারা ক্লাস দেখছো তারা অনেকেই হয়তো একটু মোটাসোটা, তো আমি তাদের একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা একটু দৌড়াবা, হয়তো সকালে উঠে তোমরা একটু জগিং করবা, তাহলে তোমাদের শরীরটাও ভালো থাকবে। এটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো এখানে টু রান ইজ এ গ্রেট ওয়ে অফ লুজিং ওয়েট, এখানে টু রানটা কোথায় বসেছে? সাবজেক্টে বসেছে। এখন সাবজেক্টে বসলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা নাউন বলবো। এখন এটা টু প্লাস ভার্ব, এই জন্য এটাকে আমরা ইনফিনিটিভও বলতে পারবো। তো পরের লাইনে দেখতে পাচ্ছ হি ওয়ান্টস টু রান অ্যাওয়ে ফ্রম স্কুল, এখানে সাবজেক্টে হি রয়েছে, আবার অবজেক্টে তোমার স্কুল রয়েছে। এখন টু রান কিন্তু মাঝখানে রয়েছে, দেখতে পাচ্ছ? এটা তোমার সাবজেক্ট হিসেবে মিন করছে না, এখানে অবজেক্ট হিসেবে মিন করছে। এখানে তোমার সেন্টেন্সে মূলত বলা হচ্ছে যে সে তোমার স্কুল থেকে পালিয়ে যেতে চাচ্ছে। এখন আমরা অবশ্যই আমি বলতে পারবো যে তোমার অনেকেই স্কুল থেকে পালায় যাও, এটা কিন্তু করবা না, আমিও করেছি। এখন তার জন্য অবশ্যই আমারও পরবর্তীতে লাইফে পড়াশোনা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ ক্লাস ফাঁকি দেওয়া ঠিক না, বুঝলো? তো তোমরা অবশ্যই চেষ্টা করবো যে ক্লাস না ফাঁকি দেওয়ার। তো এখানে মূলত হি ওয়ান্টস টু রান অ্যাওয়ে ফ্রম স্কুল, এখানে টু রান এটা একটা কাজ হিসেবে বোঝানো হয়েছে, এজন্য এটা একটা ভার্ব। আবার যদি এটা সাবজেক্টে বসে থাকা হয় তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারবো। তো এরপরে আমি তোমাদের কাউন্টেবল নাউন সম্পর্কে বুঝাবো। তো কাউন্টেবল নাউন কি? এটা হচ্ছে নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ এমন নাউন যেগুলোকে আমরা গণনা করতে পারি, যেমন বার্ড, অ্যাপল, বুক, এগুলোকে কিন্তু আমরা নাম্বার দিয়ে গণনা করতে পারি, যেমন এ বার্ড, 2 অ্যাপেলস, 3 বুকস। তো এমনভাবে আমরা এগুলোকে নাম্বার দিয়ে কাউন্ট করতে পারি। তো এগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলবো। এখন এটার তো একটা অপোজিট দিকও থাকবে, তো সেটা সম্পর্কে আমরা জেনে নিই। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, নাউনস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। এখন তুমি হয়তো অনেকে মনে করবা যে কি নাউন, এমন কি জিনিস আছে যেটাকে কাউন্ট করা যায় না? এখন সেটা সহজ, যেমন এয়ার বা বাতাস, এটাকে আমরা কাউন্ট করতে পারি না। সুগার অনেকে বলবা এটাকে তো কাউন্ট করা যায়, কিন্তু আমি তোমাদের বুঝে যাচ্ছি। তারপর হচ্ছে ওয়াটার, এটাকেও কাউন্ট করা যায় না। এখন তুমি একটা কথা বুঝে রাখবা যে পরিমাণ করা আর পরিমাপ করা আর সেটাকে গণনা করার মধ্যে অনেক পার্থক্য। তুমি বলতে পারো যে 1 প্যাকেট অফ সুগার, তো এখানে কিন্তু একটা প্যাকেট ভর্তি চিনির কথা বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয় যে একটি চিনি, কারণ একটি চিনি তোমরা কোনো সময় করতে পারো, কারণ এটা অনেক ছোট। তো তুমি অলওয়েজ বলবা যে গিভ মি 1 স্পুন অফ সুগার বা গিভ মি 2 স্পুনস অফ সুগার। তো তুমি এখানে এটা বলবা না যে গিভ মি 1 সুগার অর গিভ মি 2 সুগার, কারণ এভাবে হয় না। আর এটা তুমি একটা ছোট একটা চিনির দানা নিয়ে তো তুমি তোমার চা বা কফি খেতে পারবা না। তো তোমার এটাই বলা লাগবে যে গিভ মি 1 স্পুন অফ সুগার, গিভ মি 2 স্পুন অফ সুগার। এটা কিন্তু একটা পরিমাণ নির্ধারণ করা আছে, এটা কিন্তু তোমার গণনা করা না। তারপরে এখানে তুমি ওয়াটার সম্পর্কেও ধরতে পারো, ওয়াটারও তোমরা গণনা করতে পারবা না। তুমি বলতে পারবা না যে গিভ মি এ ওয়াটার, গিভ মি 2 ওয়াটার, এভাবে তো বলতে পারবা না। কারণ পানি বলতে আমরা পুরো এই পৃথিবীর যে 4 ভাগের 3 ভাগ পানি সেটাকে আমরা সম্বোধন করছি যদি এভাবে বলে থাকি, তো এভাবে তো হয় না। তো আমরা বলবো কি গিভ মি এ বটল অফ ওয়াটার বা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানেও তোমার পানির পরিমাণ হিসেবে গণনা করা হচ্ছে, এখানে কিন্তু আসলে পানির গণনা করা হচ্ছে না। এখানে যে গ্লাস রয়েছে সেটার গণনা করেছে বা বটল রয়েছে সেটাকে গণনা করা হচ্ছে, এখানে তোমার পানির পরিমাণ বোঝানো হচ্ছে। তো এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা আমার এই ক্লাসটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই লাইক আর কমেন্ট করবা, বলবা যে ক্লাসটা কেমন হয়েছে। আর আশা করছি তোমাদের পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।